প্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন, ক্যাটফিশ বিডির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা সহ সুস্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের তারাকুড়ি গ্রামের সেলিম ভাইয়ের পুকুর পাড়ে। সেলিম ভাই উনারই ৮০ শতক পুকুরে উনি শিং, পাবদা, গুলশা মিশ্র চাষ করেছেন। এই মিশ্র চাষ থেকে উনি দারুণ একটা সফলতার প্রত্যাশা করছেন। তো আমরা এই মিশ্র চাষ পদ্ধতি সম্পর্কে আজকে আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানাবো। আসুন আমার সাথে। সেলিম ভাই, জি বলেন। আপনার এই পুকুরটা কত শতক? এটা আমার এই পুকুরটা ৮০ শতক। ৮০ শতক। ৮০ শতক পুকুরে তো আপনি মিশ্র চাষ করেছেন। মিশ্র চাষ করি। মিশ্র চাষে আপনি ওই কি কি মাছ দিয়েছেন? আমার এই মিশ্র চাষে শিং, গুলশা এবং পাবদা। এই যে আপনি শিং, পাবদা, গুলশা মিশ্র চাষটা আপনি করলেন, এখানে প্রথম আপনাকে কোন মাছটা ছাড়তে হয়েছে? প্রথম আমি শিং মাছটা দিয়েছি, কারণ শিং মাছটা একটু ছোট দিতে হয়। শিং মাছটা যদি বড় পোনা যদি নিয়ে আসি, তাহলে শিং মাছের চামড়া কিন্তু গায়ের চামড়া খুবই পাতলা হয়। পাতলা, হ্যাঁ। এবং এই ডামে বা কোনো ডেক্সিতে করে যদি আসে, তাহলে কাটা আঘাতে একের অপরের শরীর ক্ষতবিক্ষত হইতে পারে, এতে রোগের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সিংহের পোনাটা আপনি আগে দিয়েছেন, এই তো? জি। সিংহের পোনাটা দেওয়ার পর মানে কয়টা কেজি আসলে পরে আপনি অন্যান্য মাছ দিয়েছেন? সিংটা প্রায় ৫০০ বা ৬০০-র মধ্যে আসার পরে গুলশা দিয়েছি। গুলশাটা কয়টা কেজি দিয়েছেন? তো গুলশাটা সমমানের কাছাকাছি, প্রায় ৬০০-৭০০ এর মধ্যেই হবে। অর্থাৎ ৫০০ কেজি আসলে সিংটা আপনি ৫০০ কেজি গুলশাটা দিয়েছেন। জি, ৫০০ কেজি গুলশাটা দিয়েছি। আচ্ছা, এখন শিং কত হাজার দিলেন? শিং দিয়েছি ৬০,০০০। ৬০,০০০। আর গুলশা? গুলশা ১ লাখ। আচ্ছা, ১ লক্ষ গুলশা দিলেন আর ৬০,০০০ শিং দিলেন। আপনার পুকুরটা কিন্তু ৮০ শতক। এরপর পাবদা কত হাজার দিলেন? পাবদা দিয়েছি ৬০,০০০। পাবদাটা আপনি কত লাইনে কিনছেন তখন? পাবদাটা হলো আসলে একটু ছোট দিতে হয়। কেন? কারণ পাবদার পোনা হইলো যদি সমপরিমাণ থাকে, তার সমপরিমাণটা সে হইলো মানে খাইতে পারে বলতে সে খাইতেও পারে না। তার খাওয়ার চেষ্টা করলে ওই পাবদা সেও মারা যাবে এবং যারা ধরবে সেও মারা যাবে। অর্থাৎ পাবদাটা যেহেতু রাক্ষসে মাছ, হ্যাঁ, এই জন্য পাবদাটা দিতে হবে সবার শেষে এবং সাইজে খুব ছোট। জি। কারণ হলো পাবদা যেহেতু রাক্ষসে মাছ, গুলশা ৩টা কাটা আছে। গুলশা পোনা খাওয়ার পরে কাটা আক্রান্ত হয়ে সে নিজেও মারা যাবে, গুলশাও মারা যাবে, খেতে পারবে না আর ফেলতে পারবে। আচ্ছা, এরপরে সিংহের পোনাটা খাওয়ার পরে সে মারা যাবে। অবশ্যই। এই জন্যই আপনাকে পাবদাটা দিতে হবে ছোট সাইজ, যেন খেতে না পারে সে, আর তারা ওদেরকে যেন কোনো আক্রমণ না করতে পারে এবং খাইতেও পারবে না, মরবেও না। মাছটা হলো হিসাবে এবং পরিমাণ মতে পাওয়া যাবে। উত্তম, সুন্দর একটা ব্যাখ্যা দিলেন আপনি সেলিম ভাই। তো অভিজ্ঞ চাষীদের পক্ষ থেকে এটা জানা যায়। প্রিয় চাষী ভাইয়েরা, সেলিম ভাইয়ের মাছের চাষে বয়স বেশ দীর্ঘদিন হয়েছে। উনি বহুদিন ধরেই মাছ চাষ করছেন। শুরুটা ওনার হয়েছিল শিং চাষ দিয়ে, তাই না সেলিম ভাই? জি। একক শিং দিয়ে ওনার শুরু হয়েছিল। তারপরে মাঝখানে ২-১ বছর উনি মিশ্র চাষ করেছেন। মিশ্র চাষ করে উনি ব্যাপক সফলতা পেয়েছেন এবং এই বছরও উনি এই পুকুরটাতেই আবার এই মিশ্র চাষের পদ্ধতিটা শুরু করেছেন। তা আমার কাছে মনে হয়েছে এই মিশ্র চাষটার একটা ভালো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আমি ভাবলাম এই প্রতিবেদনটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা উচিত। এই জন্য আমি সেলিম ভাইয়ের কাছে ছুটে এসেছি। সেলিম ভাই, এই মাছটা আপনি যে ছোট বড় দিলেন, যেমন পাবদাটা দিলেন আপনি ২৫০০ কেজি, গুলশা এবং শিংটা চলে আসছে ৫০০ কেজি, সেক্ষেত্রে খাবারটা কি সমস্যা হয় দিতে? একটু না, খাবার দিতে কোনো সমস্যা না। খাবার হইলো পাবদা মাছে তো সে যেহেতু পোনাই খেতে পারে, তো খাবার খাইতে তো তার কোনো অসুবিধা। রাইট, হ্যাঁ, সঠিক। খাবারটা তার কোনো অসুবিধা হয় না। অর্থাৎ আপনি যদি ০৬ খাবার দেন, ০৬ খাবারটা গুলশা খাইতে পারলে, শিং খাইতে পারলে, পাবদা খেতে পারবে। যদি ২৫০ লাইনে তো অবশ্যই খেতে পারবে। হ্যাঁ, অবশ্যই। এখন আপনার এখানে আপনার ৩টা মাছ কিন্তু আপনি দুইটাই প্রায় অক্সিজেন ঘাটতির সম্ভাবনা, যেমন গুলশা এবং পাবদা। শিংয়ের যদি অক্সিজেন ঘাটতি হয় না, কিন্তু পাবদা এবং গুলশার তো ব্যাপক অক্সিজেন ঘাটতি হয়। সেক্ষেত্রে আপনার তো এরাডোর দেওয়া উচিত কিনা? দেওয়া উচিত, তবে
আছে, ব্যবস্থা আছে। যদি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বল হয় তাহলে একটা আপনি এরোটো দিয়ে দিবেন। এই যে পুকুরে আছে, আপাতত একটা সাবার দিয়ে রাখছেন, আবার সিস্টেম করা আছে। পরবর্তীতে আপনি এরোটো দিবেন যদি আরো প্রয়োজন হয়। আমার মনে হয় না তেমন, মানে পাতলা চাষে কিন্তু মানে এরাটরটা ব্যবহার করা লাগে না তেমন। আমি কিন্তু এর আগে এটা দিয়েও মোটামুটি কালচার শেষ করতে পারছি। এবং মাছও কিন্তু খুব দ্রুত, কম সময়ের মধ্যে মাছের গ্রোথ আসে। আপনার এই মাছটা এখন বর্তমানে কয়টায় কেজি আছে? আমার শিংটা আছে 60-70টার মধ্যে আচ্ছা কেজি। হ্যাঁ। আর গুলশাটা আছে 130 থেকে 40টা কেজি হবে। আর পাবদা আছে 160-70টার মধ্যে। আপনার টোটাল তিনটা জাত মাছ মিলিয়ে আপনার খাবার কত কেজি খাচ্ছে একসাথে? এখন আবহাওয়া জনিত কারণে অনেক সময় একটু কম খায়, তবে 15 কেজি পার্মানেন্ট একসাথে খায়। অর্থাৎ 2 30 কেজি খাচ্ছে। 30 কেজি বা 25 কেজি থেকে 30 কেজির মধ্যে থাকে। আপনাদের অঞ্চলে তো ব্যাপক পরিমাণে অধিক ঘনত্বে শিং চাষ হচ্ছে, কিন্তু আপনি মিশ্র চাষটা আসছেন শিং চাষ না করে। আচ্ছা, এটা এই যে আমার এই পুকুরটাতে আছে এই একক শিং। এটা তো একক শিং না? এটা কত শতক পুকুরটা? এটা 15 শতক পুকুর। 15 শতকে কত হাজার শিঙাপোনা আছে? লাখের উপরে আছে। এটা কি আপনি রেণু থেকে চাষে আসছেন? রেণু থেকে চাষে আসছে। আপনি এই খাবারের সাথে আপনি কি কি ওষুধপত্র খাওয়াচ্ছেন? ওষুধপত্র বিশেষ করে পেট ফোলার জন্য এই এনজাইম আর লিভার টনিক। আচ্ছা, এনজাইম কোনটা খাওয়াচ্ছেন আপনি? এনজাইম ভিটা কেয়ার প্লাস। এটা কোন কোম্পানি? হলো আলটিমেট বিডি। আলটিমেট বিটি। আর লিভার টনিক? লিভার টনিকটা হলো সরফরাল। সরপলা কোন কোম্পানি? এটা হচ্ছে ফিস্টেকের। ফিস্টেক। আচ্ছা, লিভার টনিক আর এনজাইম খাওয়াচ্ছেন আপনি দুইটা, একটা হচ্ছে আলটিমেট বিটি আর একটা হচ্ছে ফিস্টেকের। ফিস্টেকের। এখন ওইটা কয়দিন খাওয়াচ্ছেন? এক নাগার কয়দিন? সপ্তাহে 3 দিন। অর্থাৎ সপ্তাহে 3 দিন খাবারের সাথে মিশাইয়া কত মিলিয়ে দেন 1 কেজি খাবারে? 5 গ্রাম। 5 গ্রাম প্রতি 1 কেজি খাবারের সাথে মিশিয়ে খাওয়ান 3 দিন। এটা হলো ফ্যাট পোলার জন্য। এখন ধরেন ফ্যাট পোলা কমতেছে না, কমতেই আছে না ফ্যাট পোলাটা, তবু ফ্যাট পোলা হয়ে গেল আপনার ওষুধ খাওয়ানোর পরেও কমতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ওই নরমাল একটা অ্যান্টিবায়োটিক, যেমন 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 এন্ড্রোডিয়াস 10। এন্ড্রোডিয়াস 10 এটা খাওয়ানোর পরে কি ছাড়বে? এটা খাওয়ানোর পরে পেট ফুলার থাকার কথা না, মনে হয় ছেড়ে দেওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় চাষী ভাইরা, আমরা যারা মাছ চাষ করব, আমরা মাছ চাষটার এটা পুরোপুরি ধারণা না নিয়ে আমরা যেন চাষে না যাই। আমরা যদি পুরোপুরি ধারণা নিয়ে চাষে যাই, সেক্ষেত্রে হবে কি, আপনার যে কোনো রকমের ঝুঁকি আসুক আপনি সেটা প্রতিহত করতে পারবেন। আপনি দেখুন সেলিম ভাইয়ের কথা চিন্তা করুন। সেলিম ভাই উনার দীর্ঘদিনের চাষের অভিজ্ঞতা রয়েছে। উনি ডাক্তার ছাড়াই উনি ওনার পুকুরগুলো সকল ট্রিটমেন্ট উনি নিজে করতে পারেন। যদি কখনো ডাক্তারের প্রয়োজন হয় তাহলে আলটিমেট বিডি ডাক্তার আছে বা আপনার ফিস্টেকের ডাক্তার আছে, স্কাইপের ডাক্তার আছে, তাদের সাথে উনি যোগাযোগ রাখেন। কাউকে না কাউকে এনে উনি পুকুরে পরীক্ষা নিরীক্ষা করান। সেক্ষেত্রে ঠিক এই ব্যবস্থাপনাটা আপনাদের রাখতে হবে। তো সেলিম ভাই, আপনার এই শিং মাছের যেহেতু ভাইরাস সংঘটিত মাছ, ভাইরাস জনিত মাছ, ঘোলসাটা ভাইরাস জনিত মাছ, এখন আপনার আল্লাহ না করুক যদি শিঙে আপনার কোনো রকম রোগ সংঘটিত হয় বা ঘোলসায় কোনো রোগ সংঘটিত হয়, সেক্ষেত্রে আপনার পাদ্দাটা বিক্রি উপযুক্ত হলো না, তখন আপনি কি করবেন? যদি কাছাকাছি থাকে মাছ, মোটামুটি মানে বিক্রি করার মতো উপযোগীর কাছাকাছি এসে গেছে, তাহলে পুকুরে আর কোনো ট্রিটমেন্ট না করাটাই ভালো, সরাসরি বিক্রি করে দেওয়া ভালো। আচ্ছা, এখন এটা অনেকে বলে যে পুকুরে পানিটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই সমস্যাটা দেখা দেয়, পুকুরে পানি চেঞ্জ করলে নাকি সমস্যা রয়ে যায়, তাই বলে কি বিক্রি করাটাই উত্তম না? বিক্রি করাটাই উত্তম। আচ্ছা, এখন আপনার যে গুলশাটা যে অবস্থা আছে এখন, এটা তো বিক্রি করা যাবে? এখন যে পর্যায়ে আছে এখন বিক্রি করলে লস হবে না, তাই না? জি, গুলশা এখন লস হবে না। আর শিংটা যে শিং যেটা আছে, শিংয়েও লস হবে না, কিন্তু হয়তো গুলশাতে লাভের আশা করা যাবে। কারণ 130-40টা গুলশা এখন মোটামুটি ভালো বাজার আছে, তবে ইকুরেট বলতে পারতেছি না। আর শিংটাতে হয়তো খরচ, তার যে পিছনে যে খরচটা লাগছে, খরচটা আসতে পারে, এটা আসবে। আর পাবদাটাও খরচ চলে আসবে, অর্থাৎ আপনি ঝুঁকি মুক্ত হয়ে গেছেন, যে মোটামুটি এখন সমস্যা দেখা দিলেও আপনি এখান থেকে উত্তরণ ঘটাতে পারবেন। হ্যাঁ, আপনি যে মাসিক পরিচর্যাটা করছেন, বা গ্যাসের ডোজ, জীবাণুনাশক, উপন্যাসক, এগুলো আপনি কিভাবে করেন?
গ্যাসের ডোজটা হলো পুকুর পরিচর্যাটা আপনার ওই উপনাশক দিয়ে শুরু করি। আচ্ছা, কতদিন পর পর করছেন এটা? এখন 15 দিন পর পর, আবার মাছটা যখন বড় হয়ে যাবে তখন 10 দিন পর পর করতে হবে। প্রথম উপনাশক, তারপরের দিন জীবাণুনাশক, লবণ দিয়ে জীবাণুনাশক। আবার উপনাশক আপনি কোনটা করতেছেন? উপনাশকটা হচ্ছে আপনার টার্মিনেট বা প্যারাটিক্স, খুব ভালো কাজ করে। দুটোই ভালো কাজ করে। তবে এটা বড় মাছের ক্ষেত্রে, ছোট মাছে ব্যবহার করা যাবে না। মাছের ব্যবহার করাটা ঠিক না। সমিতিয়ন আছে, সাইবারমেথ্রিন আছে, এগুলা। আচ্ছা, আপনার এই উপন্যাসকটা যে আপনি দিচ্ছেন 80 শতকে আপনি কত কত গ্রাম দিচ্ছেন? 80 ml, 80 অর্থাৎ প্রতি শতাংশে 1 ml, 1 ml। 1 ml। আচ্ছা, এখন গেল উপন্যাসকটা দেওয়ার পরের দিন আপনি কি করেন? পরের দিন লবণ দিয়ে জীবাণুনাশক। আচ্ছা, এবং আগে পেঁয়াজটা দেখতে হবে। পেঁয়াজটা কোথায় আছে? কোথায় আছে, নিচে আছে কিনা, উপরে আছে। তারপরে চুন হয়তো পাতলা করে ব্যবহার করতে হবে, এবং পেঁয়াজটা আগে সঠিক নিয়ন্ত্রণে আনার পরে প্রয়োজনে চুনটা 200 গ্রাম প্রতি শতকে 2 দিনে বা 3 দিনে ব্যবহার করা হবে। অর্থাৎ পেঁয়াজটা যদি নিচে থেকে থাকে সেক্ষেত্রে আপনার চুনটা ব্যবহার করতে হবে। চুনটা পাতলা করে 2-3 দিনে ব্যবহার করতে হবে। শতকে 200 গ্রাম, 200 গ্রাম, অর্থাৎ শতকে 200 গ্রাম চুনটাকে আপনি 3 দিনে ব্যবহার করতে হবে। 3 দিনে ব্যবহার করবে। আচ্ছা, 3 দিনে ব্যবহার করতে হবে, দুধের মতো পাতলা করে, যেন মাছের উপরে কোনো প্রভাব না পড়ে। পাতলা করে। এরপর পেঁয়াজটা যদি ওঠার পরে আপনি গ্যাসের ডোজ করবেন, তো? জি হ্যাঁ, পেঁয়াজটা ঠিক করতে হবে, তারপরে গ্যাসের ডোজ। আচ্ছা, গ্যাসের ডোজটা কিভাবে করবেন আপনি? গ্যাসের ডোজ ইউকা 400 ml, 80 শতকে মিনিমাম 400 ml লাগবে। আচ্ছা, আর জিওলাইট 10 কেজি। জিওলাইট আপনি কোনটা ব্যবহার করছেন? বিশেষ করে এখন ওই যে ফসিল, কোন কোম্পানিটা? এটা হচ্ছে বিএনএফ। ফসিল জিওলাইট 10 কেজি। আর গ্যাসোনিল 100 গ্রাম। 100 গ্রাম। এই তিনটাকে মিক্সকার করে একসাথে আপনি করে প্রয়োগ করেন। এটা হলো আপনার এখন করছেন আপনি 15 দিন পর পর। 15 দিন পর পর। আবার পরে মাছটা একটু বড় হয়ে গেলে 10 দিন পর পর করতে হবে। এখন আপনি প্রোবায়োটিকটা কিভাবে ব্যবহার করছেন? প্রোবায়োটিকটা ওই গ্যাসের ডোজ করার পরে প্রোবায়োটিকটা ব্যবহার করি। প্রোবায়োটিকটা কি প্রোবায়োটিক দিচ্ছেন আপনি? প্রোবায়োটিকটা হচ্ছে ইকোটক্সিনিল। ইকোটক্সিনিল আপনি আপনার 80 শতক পুকুরে কতটুকু ব্যবহার করছেন? 80 শতক পুকুরে 800 গ্রাম। 800 গ্রাম, অর্থাৎ শতকে 10 গ্রাম। 10 গ্রাম প্রতি শতকে 10 গ্রাম। আচ্ছা, এটা আপনি কিভাবে ব্যবহার করেন? এটা বিশেষ করে চিটাগুড়ের সাথে ব্যবহার করলে ভালো। কতটুকু চিটাগুড়ের সাথে মিশান এটা? 80 শতকে 8 কেজি। 8 কেজি চিটাগুড় দিলে ভালো, ভালো, তাই না? 8 কেজি চিটাগুড়ের সাথে 800 গ্রাম ইকোটক্সিনিল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখতে হয় প্রায় মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো। আচ্ছা, এটা তো ছায়াতে ব্যবহার করতে হয়, তাই না? ছায়াতে। কখন ব্যবহার করলে ভালো? সকালে অথবা বিকেলে। আপনার এই পুকুরটাতে যে খাবারটা, কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন? কোন কোম্পানির খাবার খাওয়াচ্ছেন? আরআরপি ফিড খাওয়াচ্ছেন না? 80 শতক পুকুরে আপনার খাবার কি পরিমাণে লাগতে পারে? 10 টনের মতো খাবার লাগবে। 10 টন খাবারে আপনার মাছ কত টন হতে পারে? 8 টন মাছের টার্গেট। 8 টন মানে 200 মণ। 200 মণ মাছ উৎপাদন করতে আপনার খরচ কত আসতে পারে? 14 থেকে 15 লক্ষ। 14-15 লক্ষ টাকা টোটাল খরচ সব মিলিয়ে? টোটাল সব মিলিয়ে। আচ্ছা, আপনার এই 14-15 লক্ষ টাকা খরচ আসলে এই মাছটা বেস্ট আপনার কতদিন লাগতে পারে? কয় মাস লাগতে পারে টোটাল বিক্রি করতে? এটা প্রায় মিনিমাম 4 মাস। আরো 4 মাস লাগবে। আপনার মাছটা বয়স 4 মাস হয়েছে কি? এখনো 4 মাস কাছাকাছি। অর্থাৎ তাহলে 8 মাসে বেস্ট আপনি করতেছেন। 8 মাস। 8 মাস লাগবে আর বেস্টে উঠাতে। জি। 8 মাস পর আপনার এই টোটাল এই পুকুরটা থেকে 200 মণ মাছ যদি উৎপাদন হয় তাহলে আপনার বিক্রি কেমন আসতে পারে? 28-30 লক্ষ টাকা। 28-30 লক্ষ টাকা। অর্থাৎ অধিক ঘনত্বের শিং চাষে যখন আমরা একক শিং চাষটা যখন করি তখন তো বিনিয়োগ টাকাটা যতটুকু টাকা বিনিয়োগ করা হয় ঠিক অতটুকু টাকার লাভ হয়। আপনি যে মিশ্র চাষটা করছেন এখান থেকেও সেম এইভাবে লাভের আশা করছেন আপনি? এরকমই আসবে, কারণ মাছ পাতলার জন্য এবং 3টা মাছ 3 রকমের হওয়াতে প্রত্যেকটা মাছের স্তর আলাদা। শিং মাছের স্তর একটা নিচের স্তর, নিচের স্তর, মিডল স্তর, মিডল স্তরের এবং উপরের স্তরের পাবদা। ফাইন, চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। দর্শক, সেলিম ভাই এই ব্যাখ্যাটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা। আপনার 3টা মাছ কিন্তু 3 স্তরে বসবাস করে। শিং মাছটা হচ্ছে নিচু স্তরের মাছ, আর গুলশাটা হচ্ছে মধ্য স্তরের মাছ, পাবদাটা হচ্ছে উচ্চ স্তরের মাছ।
3 স্তরের 3টা মাছ উনি এই জন্য মিশ্র চাষ করেছেন। তো এই মিশ্র চাষটা থেকে উনি এই জন্যই ব্যাপক সফলতা আশা করছেন। মিশ্র চাষটা আমরা সেলিম ভাই, মিশ্র চাষটা যে আমরা করব, এই মিশ্র চাষের জন্য পুকুরটা কি সর্বনিম্ন কত শতক হইতে হবে? মিশ্র চাষটা পুকুরটা একটু বড় হলে ভালো হয়, বিশেষ করে মিনিমাম 60 শতকের নিচে পাবদাটা ভালো হবে না। ভালো হবে না, যদি তবে 60 থেকে 20 বা 200 বা 250 শতক পর্যন্ত যাওয়া যায়। 200 শতক গেলে আরো ভালো হবে। আরো ভালো হবে না? আরো ভালো হবে, রেজাল্ট আরো ভালো আসবে। এই মাছটা চাষ করতে গিয়ে আপনার এই রোগের তো কিছু লক্ষণ রয়েছে। জি, গুলশার রোগের লক্ষণ একটা, শিং মাছের রোগের লক্ষণ একটা, পাবদার লক্ষণ একটা। 3টা মাছের রোগের লক্ষণগুলা কি কি আপনি একটু ব্যাখ্যা দেন তো। পাবদার লক্ষণটা হচ্ছে বিশেষ করে মুখে ঘা, অথবা দেখা গেল যে মাথা ঘোরাচ্ছে, হ্যাঁ, এই ধরনের লক্ষণ। এছাড়া এর বাহিরে তেমন কোনো লক্ষণ আসে। আর গুলশার? গুলশার বিশেষ করে ওই কাটার নিচে লাল দাগ, ফুলকার নিচে লাল দাগ এবং লেজে লাল দাগ, এগুলাই দেখা দেয়। আচ্ছা, আর শিং মাছের ক্ষেত্রে? শিং মাছের তো ভাইরাস যেটা বলে, বিশেষ করে যে এই গোড়ান দিয়ে এগুলো পড়ে যায়, ছিটানো রোগ। আর ঘা দেখা দেয়, পচা, লেজ পচা বা শরীরে ক্ষত, এগুলো, অথবা পেট ফোলা, এগুলা। এই তো এই রোগের লক্ষণগুলো দেখা দিলে আপনি কি ধরনের ব্যবস্থা নিবেন? ব্যবস্থা তাৎক্ষণিক পুকুরের পানিটা আগে আমার ঠিক আছে কিনা, অ্যামোনিয়া গ্যাস, পিএস, এগুলা দেখতে হবে। আচ্ছা, তারপর হলো এটা চিকিৎসা নিতে হবে সেই অনুপাতে, ডাক্তারের সাথে পরামর্শ করে সেই অনুপাতে চিকিৎসা নিতে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক আপনাকে তখন ব্যবহার করতে হবে। অবশ্যই করতে হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কি মাছের গ্রোথে হ্যাম্পার করে? না, সেটার কিছু নিয়ম কানুন আছে। যেমন মাছের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে, সেটা বেশি পরিমাণে করা যাবে না, এবং অ্যান্টিবায়োটিকের সাথে আরো কিছু মেডিসিন আছে, এগুলা ব্যবহার করতে হবে। আর নয়তো মাছ বাঁকাতারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাঁকাতারা যেমন কাটা মেরুদণ্ড তার বাঁকা হইলে মাছ বাঁকা হবে, এবং সেটা শুধু ওই অ্যান্টিবায়োটিকের জন্যই হয়। আচ্ছা, এছাড়া গ্রোথে হ্যাম্পার পড়ার সম্ভাবনা, যদি আপনি সতর্ক থাকেন তাহলে সম্ভাবনা না, কোনো সম্ভাবনা নেই, এবং আমি পরীক্ষিত। আচ্ছা, অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরই কি আপনার মাল্টিভিটামিন কিছু খাওয়ানোর প্রয়োজন আছে? অবশ্যই আছে, যেন গ্রোথে হ্যাম্পারটা না পড়ে বা কাঁটাটা মেরুদণ্ড বেঁকে না যায়, সেই জন্য আপনার কিছু মাল্টিভিটামিন, অ্যান্টিবায়োটিক চলাকালীন এগুলা ব্যবহার করা যেতে পারে। অ্যান্টিবায়োটিক চলাকালীন মাল্টিভিটামিন ব্যবহার করা যেতে পারে। 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার কত গ্রাম খাবার লাগতে পারে? সেটা বিশেষ করে আমি যে আরআরপি যে ফিডটা ব্যবহার করতেছি, এটা শিং মাছের ক্ষেত্রে 1 কেজি থেকে 1100 গ্রাম প্রতি কেজি। 1 কেজি মাছ উৎপাদন হতে 1 কেজি থেকে 1100 গ্রাম লাগতে পারে। আর গুলশা পাবদার জন্য 1300 থেকে 1400 গ্রাম। গুলশা পাবদার জন্য একটু খাবারটা বেশি লাগবে, 13 থেকে 1400 গ্রাম লাগতে পারে। তার মানে এই 13 থেকে 1400 গ্রাম খাবারে আপনার গুলশা অথবা পাবদাটা চলে আসবে। আর 1 কেজি থেকে 1100 গ্রামে শিংটা 1 কেজি শিং উৎপাদন হবে। হ্যাঁ, হবে। দর্শক, সেলিম ভাইয়ের থেকে আজকে আমরা যে তথ্যগুলা পেলাম, আশা করছি এখান থেকে আপনারা যারা চাষ করবেন, মিশ্র চাষ যারা করবেন, আপনারা এখান থেকে কোনো না কোনো আপনারা উপকৃত হবেন। তো আজকের চাষ পদ্ধতি থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, এবং তখনই আমার চেষ্টাটা সার্থক হবে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সেলিম ভাইকে আপনারা ফোনে যোগাযোগ করবেন, ওনার কাছ থেকে তথ্য প্রয়োজন আপনারা আরো জানবেন। যদি আমার কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো ফাঁক থেকে থাকে, ওই জায়গাগুলো আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন সেলিম ভাইয়ের কাছ থেকে জেনে। এবং আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ক্যাটফিশ বিডির পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।